ফ্যামিলি ফার্স্ট। আমার কাছে মনে হয় এদের মধ্যে একটু জটিল মানুষ আমি। কি নিষ্ঠুর বিচ্ছেদ, কি আনপ্রেডিক্টেবল লাইফ, তাই না? আমাদের দেশের স্বামী স্ত্রী দুজনেই সেলিব্রিটি হলেই কি তাদের উপর বদনজর পড়ে? যে কোনো একজন বেশি জনপ্রিয় হলে অন্যজনের উপর কি তার ইম্প্যাক্ট পড়ে? একজনের আয় উপার্জন বেশি হলে কি অন্যজনের সেটা মেনে নিতে কষ্ট হয়? এসব কারণে কি ওনাদের ডিভোর্স? ২৪শে মে সুষমা ফেসবুক পোস্টে কী চাঞ্চল্যকর তথ্য শেয়ার করেছিলেন? ডিভোর্সের কারণ কি সুষমার পুড়িয়ে যাওয়া নাকি তার স্বামীর অল্পবয়সী নারীর প্রতি আসক্তি? দর্শক, ডক্টর সাইদুল আশরাফ কুশাল ও ডক্টর সুষমা রেজার মধ্যে বিচ্ছেদ ঘটেছে। গতকাল সুষমা রেজা এক ফেসবুক পোস্টে নিজেই সে কথা জানান। তার একটি পোস্টেই এই বিচ্ছেদের কারণ লুকিয়ে আছে। সে কথা বলতেই আপনাদের কাছে এসেছি। তবে তার আগে একটু বলে নেই, এই বিচ্ছেদটা অন্য ৮-১০টা বিচ্ছেদের মতো সাধারণ কোনো ঘটনা নয়। যারা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে কী করে সংসার টিকিয়ে রাখা যায় এ ব্যাপারে অন্যকে সুপরামর্শ দিতেন, কী উপায়ে আদর্শ বাবা মা হওয়া যায় সেটা বলতেন, আজ তাদের ঘরেই কেন ওই বিচ্ছেদের সুর? এ নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। আপনাদের সঙ্গে আছি আমি রেবা। এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সেই সব সত্য তুলে ধরি যা অন্যেরা আপনাদের বলে না। তো চলুন শুরু করি। ডক্টর সুষমা রেজা, যিনি সোশ্যাল মিডিয়ায় এত পরিচিত একটা মুখ, এত প্রাণবন্ত, যার স্পিচ, যিনি পেশাগত জীবনে একজন ডার্মাটোলজিস্ট, সেরেন স্কিনের প্রতিষ্ঠাতা এবং লাইফ স্প্রিংয়ের সেক্সুয়াল মেডিসিন ইউনিটের প্রধান। তো এই জনপ্রিয় চিকিৎসকের কোনো না কোনো ভিডিও আপনি ইতিমধ্যে নিশ্চয়ই দেখে থাকবেন। অন্যদিকে তার বর ডক্টর কুশাল নামেই, যিনি কিনা অধিক পরিচিত, যিনি অত্যন্ত সুপরিচিত একজন মানসিক রোগ বিশেষজ্ঞ হিসেবে আমাদের কাছে পরিচিত, যিনি কিনা আবার মানসিক স্বাস্থ্য বিষয়ক জনপ্রিয় প্রতিষ্ঠান লাইফ স্প্রিংয়ের প্রতিষ্ঠাতা এবং সিইও ছিলেন। তো এই সুষমা কুশল চিকিৎসক দম্পতি লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বিভিন্ন প্রোগ্রামে মোটিভেশনাল স্পিচ দিতেন। কী করলে সংসার টেকসই হয়, কোন জিনিসটা করা যাবে, কোন জিনিসটা করা যাবে না, বাচ্চাদের কিভাবে লালন পালন করতে হয়, বাচ্চাদের সঙ্গে কীরকম বিহেভিয়ার করতে হয়, কেমন করে অন্যকে বুঝতে হয়, ইত্যাদি ইত্যাদি। সেই সব চক্ষু শীতল করা ভিডিও এবং মোটিভেশনাল স্পিচ শুনে কত ঘর যে ভাঙতে ভাঙতে আবার জোড়া লেগেছে কে জানে। কিন্তু যারা অন্যের ঘর মেরামত করেন, তারা কেন প্রয়োজনে নিজের ঘরটা মেরামত করে ঠিকঠাক করে নিতে পারলেন না? যারা অন্যের ঘরের ভাঙন ঠেকানো নিয়ে কাজ করেন, নিজের ঘরের ভাঙন কেন তারা ঠেকাতে পারলেন না? এটা কি শুধু ভাগ্যের দোষ নাকি বদনজর? বদনজর নিয়ে তাদের পরিবারে একটা গল্প আছে, সেটা না হয় আপনাদেরকে পরের আরেকটা ভিডিওতে বলবো। আজ বলবো কার কারণে এই বাঁধ ভাঙা স্রোত, যে স্রোতের তলায় তলিয়ে গেছে ২০টা বছর ধরে গড়া ডক্টর সুষমা ও ডক্টর কুশালের সাজানো সংসার। গত ২৪শে মে তিনি একটা পোস্ট দেন, যেখানে তিনি বলেন, আমাদের ধারণাটাই হয়তো একটু ভুল। আমরা ভাবি সুখ মানে হবে বিশাল কিছু, শব্দ করে জানান দিয়ে আসবে, প্রবল স্রোতে ভাসিয়ে নেবে, এরপর একদম ঠিকঠাক সেরকমই রয়ে যাবে সব সময়। আমরা কেন জানি এরকম এক একটা বড় কিছুর জন্যই অপেক্ষা করতে থাকি। আর সে কারণেই হয়তো জীবনের ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো চোখের সামনে আড়ালে রয়ে যায়। সুখের জন্য অপেক্ষা আর শেষ হয় না। এই মোহ থেকে বাঁচতে সাইকোলজিতে একটা দারুণ টার্ম আছে, বিস্ময়ের পরম মুহূর্ত বা মোমেন্টস অফ অ। এই যেমন ধরেন আজকের ঝুম বৃষ্টি দেখা, বা ঝরা ফুল, কারো হাসি, কোনো প্রিয় কথা, এরকম আর কি, এরকম আর কি। খুব সাধারণ, কিন্তু হঠাৎ চলতি পথে ছোট্ট এক চিলতে স্বস্তি যেন। যাতে ছোট ছোট বিষয়ে বিস্ময় অনুভব করার ক্ষমতা যত বেশি, বড় কোনো কারণ ছাড়াই মনে মনে ভালো থাকার সম্ভাবনাও তাদের বেশি। তা সে বাইরে যত ঝড়ই বয়ে যাক না কেন, চারপাশটা যখন ভীষণ অস্থির, এগুলোই তাদেরকে গ্রাউন্ডেড করে রাখে। যখন আপনি বুঝবেন আশেপাশের কিছু ছোট ছোট জিনিস আপনাকে দম নিতে দিচ্ছে, আপনি ঠিকই বুঝতে শিখবেন পৃথিবীতে তীব্র সুখের অনুভূতি খুব দম বন্ধকর। পোস্টের শেষে তিনি লিখেন, সুখকেও ছেড়ে রাখতে হয় বারবার ধরা দেবার জন্যে। ১২ই জুন তিনি আরও একটি পোস্ট দেন, সেখানেও তিনি যা বলেন সেটা আপনার আমার পরিবারের সঙ্গে একদম মিলে যাবে। মোবাইল, হ্যাঁ,
সেটা দেখার আসক্তি হোক, ঘন্টার পর ঘন্টা স্ক্রলিং হোক, কিংবা বউয়ের পাশে ঘুমিয়ে গার্লফ্রেন্ডকে যৌনতার শুশ্রী দেয়া হোক, সমস্যার নাটের গুরু মোবাইল। 12ই জুনের পোস্টে সুষমা বলেন, স্ক্রিনের দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা স্ক্রলিং করে আমরা নিজেদের হারিয়ে ফেলতে পারি, কিন্তু মাত্র 60 সেকেন্ডের জন্য নিজের ভাবনার সাথে চুপচাপ বসে থাকাটাকে শ্বাসরোধকর বলে মনে হয়। আমরা সবসময় পালিয়ে বেড়াচ্ছি, সবসময় পরবর্তী আকর্ষণ কিংবা বিভ্রান্তির পেছনে ছুটছি। এই যে তিনি বললেন পালিয়ে বেড়াচ্ছি বা পরবর্তী আকর্ষণের পেছনে ছুটছি, এই লাইনটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ তাদের দুজনের সঙ্গে একটা রেস্টুরেন্টে গত বছর আমার দেখা হয়েছিল। দুজন খেতে এসেছিলেন আর কি, ঠিক, কিন্তু দুজনেই শুধু ফোন স্ক্রলিং করছিলেন। দূরত্ব কেবল আজ হঠাৎ করেই নয়, তিলে তিলে সেটা তাদেরকে গ্রাস করছিল। সেই পোস্টে তিনি আরও বলেন, আমরা বলি যে আমাদের বিশ্রামের প্রয়োজন, কিন্তু আমরা আসলে থেমে যেতে ভয় পাই। কারণ সেই মুহূর্তে চারপাশের কোলাহল কমে যায়, আমাদের ভেতরে জমে থাকা অমীমাংসিত কষ্টগুলো কথা বলে ওঠে। আমাদের শিখতে হবে কিছুক্ষণ নীরবে নিজের সঙ্গে বসতে, নিজের ভাবনাগুলোকে নিঃশব্দে বেরিয়ে আসতে দিতে, এবং কোনো কোলাহল ছাড়াই নিজেকে ধীরে ধীরে নিরাময় করতে হবে। দর্শক, সবচাইতে কাঙ্ক্ষিত কথাগুলো তিনি তার বিচ্ছেদের ঘোষণার পোস্টের শেষে লিখেন। সেখানে তিনি লিখেন, বিদায়ের আগে আমাদের নিজেদের জীবন থেকেই শেখা একটি ছোট কথা রেখে যেতে চাই। নিজের পরিবারকে সময় দিন, প্রিয় মানুষগুলোর হাত শক্ত করে ধরে রাখুন। জীবন খুবই ভঙ্গুর। আজকের একেবারে সাধারণ নীরব মুহূর্তগুলোই কখন যে আগামী দিনের সবচেয়ে মূল্যবান স্মৃতিতে পরিণত হয়, আমরা অনেক সময় তা বুঝতেই পারি না। তাই প্রতিটি মুহূর্ত বাঁচুন সচেতনভাবে, কৃতজ্ঞতায় এবং আন্তরিকতায়। তার পোস্টের শেষের কথাগুলো পড়লেই বোঝা যায়, শেষ কয়েকটা পোস্টে ইনিয়ে বিনিয়ে তিনি যা বলতে চেয়েছেন এটা তার সারসংক্ষেপ। আমরা ধরেই নিলাম ডক্টর কুশাল তার স্ত্রীকে পর্যাপ্ত সময় দিতেন না, ছোট ছোট আনন্দ অনুভব করতে জানতেন না। তাই বলে নারীবাদীদের মতো করে আপনাকে ডিভোর্স দিতে হবে কেন? আপনারা কি সাদামাটা জীবন কাটিয়ে দিতে পারতেন না? যতদূর জানি ডক্টর কুশালকে আপনিই এগিয়ে এসে ডিভোর্সের সিদ্ধান্ত দিয়েছেন। একজন সচেতন নাগরিক হিসেবে এটি প্রশ্ন করতে চাই আপনাকে, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আপনাদের ভূমিকা কতটা দায়িত্বশীল ছিল? আপনারা কি অনিচ্ছাকৃতভাবেই এই বার্তাটি দিলেন যে অন্যদের পরামর্শ দেওয়া যতটা সহজ, নিজের জীবনে সে আদর্শ বাস্তবায়ন করা ঠিক ততটাই কঠিন? যদি তাই হয়, তবে দীর্ঘদিন ধরে যে মূল্যবোধ ও দর্শন আপনারা প্রচার করেছেন, সেগুলোর উপর সাধারণ মানুষের আস্থার ওপর এর প্রভাব কী হতে পারে, সে বিষয়ে কি ভেবে দেখেছেন? সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ মানুষ আপনাদেরকে অনুসরণ করে চলেছে। আপনাদের প্রতিটি বক্তব্য, প্রতিটি সিদ্ধান্ত অনেকের কাছে অনুপ্রেরণা ও দিক নির্দেশনা হিসেবে কাজ করে। প্যারেন্টিং দিয়ে কত কিছু বললেন, কত নিয়ম শেখালেন, আগ বাড়িয়ে কেন কুশলকে ডিভোর্স দিলেন তাহলে? বাচ্চাদের কি হবে? হ্যাঁ, জীবনের নিয়ন্ত্রণ আপনার হাতেও নেই, তবে আপনার নিয়ন্ত্রণ তো আপনার হাতে আছে। আপনার চাওয়া অনুযায়ী ডক্টর কুশাল লাইফ স্প্রিং ছেড়ে ছোট আকারে প্রাইভেট চেম্বার খুলেছিল। সেখানে কাজ করতে ছোট বড় একটু সময় তো লাগবেই, সময় তো তাকে একটু দিতেই হবে, তাই না? ডক্টর কুশাল আপনার বিপরীতে সবসময় অন্তর্মুখী। মনের ডাক্তার হলে কি হবে? তার কোনো মনোরোগ যে হতে পারে না এমন তো কোনো গ্যারান্টি নেই, তাই না? এত বোঝালেন এতদিন ধরে অন্যদের, যখন নিজের স্বামীর বেলায় এমনটা ঘটলো, হাতটা কেন ছেড়ে দিলেন? আপনাদের স্বনির্ভরদের এত কিসের ইগো আমি বুঝি না। স্ত্রীদের প্রতি কৃতজ্ঞ হয় কয়টা স্বামী বলুন তো? বেশি স্ত্রী বন্দনা যারা করে তারা হচ্ছে ন্যাকা। আদতে কেউই স্ত্রীদের সুনাম করে বেড়ায় না। ফেব্রুয়ারিতে যখন এক রাতের মধ্যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছে গিয়েছিলেন, আপনিই তো মৃত্যু দুয়ার থেকে ফিরে এসে সবাইকে জানালেন আপনার স্বামী রাতভর কি পরিশ্রমটাই না করেছিল আপনার জন্য। রোমান্স পাবার আশায় কিংবা কোনো বড় সুখের আশায় আপনার স্বামী বসে আছে বুঝলাম, কিন্তু তার এই ভ্রান্ত খোয়াব আপনি নিজে তার জীবনে থেকেই তো ভাঙতে পারতেন। ফেব্রুয়ারি থেকে জুন 4 মাসের ব্যবধানে নিজেই তো অকৃতজ্ঞের মতো সব ভুলে গেলেন, আর স্বামীকে পরামর্শ দিচ্ছেন এখন কৃতজ্ঞ হতে। আমি এখানে ডক্টর কুশালের পক্ষপাতিত্ব করতে আসিনি, কিন্তু আপনার এহেন আচরণে নারীবাদীরা কিন্তু আজ ভীষণ খুশি। এজন্য যে যে নারী পুরুষের পক্ষে একসময় কথা বলতো, সংসার টিকিয়ে রাখার পরামর্শ দিত, আজ সে নিজেই নিজে তার ঘর ভেঙেছে। যে সুখ বা শান্তির খোঁজে আজ আপনি কুশালকে ছাড়ছেন, সেটাকে অন্য কারো দ্বারা পাওয়া সম্ভব? ভালোবাসার মানুষ আসলেই কি রিপ্লেসেবল? আপনি কি পারতেন না ভগ্ন মন নিয়েই কোনোভাবে
বাকিটা সময় একসঙ্গে কাটিয়ে দিতে। কি নিষ্ঠুর বিচ্ছেদ, কি আনপ্রেডিক্টেবল লাইফ। জানি অনেক দিনের জমে থাকা কষ্ট, ক্ষোভ মিলে পাহাড় হয়ে যায়। সত্যিই কি শেষ পর্যন্ত একটুখানি ভালোবাসাও টিকে না, যা সেই পাহাড়কে ভেঙে দিতে পারে?